গল্পায়নের আজকের পর্বে আপনাদের স্বাগত। আজকে পাঠ করছি আখতারুজ্জামান ইলিয়াসের ছোট গল্প রেইনকোট। ভোর রাত থেকে বৃষ্টি, আহা বৃষ্টির ঝমঝম বোল। এই বৃষ্টির মেয়াদ আল্লাহ দিলে পুরো 3 দিন, কারণ শনিতে 7, মঙ্গলে 3 আর সব দিন দিন। এটা জেনারেল স্টেটমেন্ট, স্পেসিফিক ক্লাসিফিকেশনও আছে। যেমন মঙ্গলে ভোর রাতে হইল শুরু 3 দিন মেঘের গুরুগুর, তারপর বুধের সকালে নামল জল, বিকালে মেঘ কয় এবার চল। বৃহস্পতি শুক্র কিছু বাদ নাই, কিন্তু এখন ভুলে গেছে। যেটুকু মনে আছে, পুরো বেড কাভারের নিচে গুটিসুটি মেরে শুয়ে আর এক পশলা ঘুমিয়ে নেওয়ার জন্যে তাই যথেষ্ট। অন্তত 3 দিন ফুটফাট বন্ধ। বাদলায় বন্দুক বারুদ কি একটু জিরিয়ে নেবে না? এই কটা দিন নিশ্চিন্তে আরাম করো। তা আর হলো কই, ম্যান প্রপোজেস। এমন চমৎকার বাদলার সকালে দরজায় প্রবল কড়া নাড়া শেষ হেমন্তের শীত শীত পর্দা ছিঁড়ে ফালা ফালা করে ফেলল, সব ভেস্তে দিল। মিলিটারি আজ তার ঘরে। আল্লাহ গো, আল্লাহুম্মা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে পড়তে সে দরজার দিকে এগোয়। এই কয়েক মাসে কত সূরাই সে মুখস্থ করেছে। রাস্তায় বেরুলে 5 কলেমা সব সময় রেডি রাখে ঠোঁটের ওপর, কোন দিক থেকে কখন মিলিটারি ধরে। তবু একটা না একটা ভুল হয়েই যায়। দোয়া মনে হলো ঠিকই, কিন্তু টুপিটা মাথায় দিতে ভুলে গেল। 2টো ছিটকিনি, একটা খিল এবং কাঠের ডাসা খুলে দরজার কপাট ফাঁক করতেই বাতাস আর বৃষ্টির ঝাপটার সঙ্গে ঘরে ঢোকে প্রিন্সিপালের পিয়ন। আলহামদুলিল্লাহ, মিলিটারি নয়। পিয়নকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছা করছে, কিন্তু লোকটার চিনচিনে গলা গম্ভীর স্বরে হাঁকে, স্যারনে সালাম দিয়া। মলেই ভাঙাচোরা গালের খোঁচা খোঁচা দাড়িতে লোকটা নিজের বাক্যের কোমল শ্বাসটুকু শুষে নেয় এবং হুকুম ছাড়ে, তলব কিয়া, এখন জানে হোগা। কি ব্যাপার? বেশি কথা বলার সময় নেই। কলেজের দেওয়াল ঘেঁষে কারা বোমা ফাটিয়ে গেছে গত রাতে। মানুষ मिस्टीरियन लोग इलेक्ट्रिक ट्रांसफार्मर तोड़ दिया और वापस जाने का टाइम पे प्रिंसिपल साहब का कोठी में ग्रेनेड फेंका, गेट तोड़ गया। ভয়াবহ কাণ্ড। ইলেকট্রিক ট্রান্সফরমার তো কলেজের সামনের দেওয়াল ঘেঁষে, দেওয়ালের পর বাগান, টেনিস লন, তারপর কলেজ দালান। মস্ত দালান পার হয়ে ফুটবল ও ক্রিকেট খেলার মাঠ, মাঠ পেরিয়ে একটু বাঁদিকে প্রিন্সিপালের কোয়ার্টার, এর সঙ্গে মিলিটারি ক্যাম্প। কলেজের জিমনাসিয়ামে এখন মিলিটারি ক্যাম্প। প্রিন্সিপালের বাড়ির গেটে বোমা ফেলা মানে মিলিটারি ক্যাম্প অ্যাটাক করা। সামনের দেওয়ালে বোমা মেরে এতটা পথ ক্রস করে গেল কি করে? সে জানতে চায়, ক্যাসে? वो आप ही कह सकता है। নাস্তার আমন্ত্রণ ফিরিয়ে দিয়ে ইসহাক বলে, अब्दुल सत्तार मीर धाका जाने होगा, आप अभी आइए। एक कर्नल साहब पसर गया, मीर धाका घर जाने होगा, आप अभी आइए। কর্নেলের নেতৃত্বে মিলিটারির হাতে কলেজটা এবং তাকেও ন্যস্ত করে ইসাক বেরিয়ে যায়। রাস্তায় ঘর ঘর করতে থাকা বেবি ট্যাক্সির গর্জন তুলে সে রওনা হলো জিওগ্রাফির প্রফেসরের বাড়ির দিকে। ইসাক নিজেই এখন মিলিটারির কর্নেল বললেও চলে। তবে ভোরবেলা কলেজের ভেতরে কর্নেল খোঁজ চলে আসায় সে হয়তো ডেমোটেড হয়েছে লেফটেন্যান্ট কর্নেলে, আরও নিচেও নামাতে পারে। কিন্তু ক্যাপ্টেনের এদিকে তাকে ঠেলা মুশকিল। মিলিটারি প্রাদুর্ভাবের পর থেকে তাকে দেখে কলেজের সবাই তটস্থ। এপ্রিলের শুরু থেকে সে বাংলা বলা ছেড়েছে। করোপার দাদা দা পর দাদার ভাইয়ের আর মামু নাকে যেন দিল্লিওয়ালা কোনো সাহেবের খাস খানসামা ছিল, সেই সুবাদে দিনরাত এখন উর্দু বলে। প্রিন্সিপাল গাট্টা গোট্টা বেটে খাটো মানুষ, নিজের চাপরাশির সঙ্গে নতুন জবাব লবস করতে গিয়ে গলায় তার রক্ত উঠে যায়। ইসাক মিয়া, দেশতে বহুত মুসিবত हो रहा है, प्रोफेसर लोग आदमी को होशियार থাকনে বলিয়ে गुजब बोलना मना कर दीजिए, अभी मिलिटारी साहब को मदद करना এখন फर्ज काम है। জরুর। দেশলাইয়ের কাঠির মতো রোগাপটকা শরীরের উপর ফিট করা ভিজে বারুদের মতো ছোট্ট মাথাটা ঝাঁকিয়ে ইসাক আরও 3 বার সম্মতি দেয়, জরুর জরুর জরুর। কয়েকদিন আগের ইসাকের এই জরুর বৃষ্টিতে ভিজে আরও টাটকা হয়ে তার কানে বাজতে না বাজতে শব্দটি কোথায় যেন ফেটে পড়ে দুম করে। এই বৃষ্টিতে কি ফের শুরু হলো নাকি? না না, এটা স্রেফ মেঘের গর্জন। বৃষ্টি বোধহয় বাড়ছে। না, এখন বেরোতেই হয়, আল্লাহ ভরসা। যেতেই হবে? অসময়ের বৃষ্টিতে ভিজে তোমার হাঁপানির টানটা? বউয়ের সব সোয়াগের কথা শুনলে কি তার চলবে? বউ কি প্রিন্সিপালের ধমকের ভাগ নেবে? এর উপর কলেজে কর্নেল এসেছে, কপালে আজ কি আছে আল্লাহই জানে।
ফায়ারিং স্কোয়াডে যদি দাঁড় করিয়েই দেয় তো কর্নেল সাহেবের হাতে পায়ে ধরে ঠিক কপালে গুলি করার হুকুম জারি করানো যায় না? প্রিন্সিপাল কি তার জন্যে কর্নেলের কাছে এই তদবিরটুকু করবে না? পাকিস্তানের জন্য প্রিন্সিপাল দিন রাত দোয়া দুরুদ পড়ছে। সময় নাই অসময় নাই আল্লাহর দরবারে কান্নাকাটি করে এবং সময় করে কলিগদের গালাগালিও করে। এপ্রিল মাসের মাঝামাঝি প্রিন্সিপাল মিলিটারির বড় কর্তাদের কাছে সবিনয়ে নিবেদন করেছিল, পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাও। এসব আনঅথরাইজড কনস্ট্রাকশন হলো হিন্দুর শিবলিঙ্গের সামিল। এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা। পাকিস্তানের পাক সাফ শরীরটাকে নিরোগ করতে হলে এসব কাঁটা ওপড়াতে হবে। তা মিলিটারি ডাক্তার আফাজ আহমেদের পরামর্শ শুনেছে। গ্রামে গঞ্জে যেখানেই গেছে প্রথমেই কামান তাক করেছে শহীদ মিনারের দিকে। দেশে একটা কলেজে শহীদ মিনার আর অক্ষত নাই। তা প্রিন্সিপাল তাদের এত বড় একটা পরামর্শ দিল, আর সামান্য এক লেকচারারকে গুলি করার সময় শরীরের আলতু ফালতু জায়গা বাদ দিয়ে কপালটা টার্গেট করার অনুরোধটা তার মানবে না? আবার প্রিন্সিপালকে সে এত সার্ভিস দিচ্ছে, তার কলিগের তোবা সাবঅর্ডিনেটের জন্য এতটুকু করবে না? প্যান্টের ভেতর পা গলিয়ে দিতে দিতে সে শোনে রান্নাঘর থেকে বউ বলছে, তাড়াতাড়ি চলে এসো, বৃষ্টি শুরু হওয়ার আগে মিরপুর ব্রিজের দিক থেকে গুলির আওয়াজ আসছিল, কখন কি হয়। এসব কথা এখন বলার দরকারটা কি? রেডিও টেলিভিশনে হরধম বলছে সিচুয়েশন নর্মাল, পরিস্থিতি স্বাভাবিক, দুশ্মনকে সম্পূর্ণ কবজা করা গেছে, মিসক্রিয়েন্টরা সব খতম, প্রেসিডেন্ট দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। কিছুদিন বাদে বাদে তার ভাষণ শোনা যায়, আওয়ার আলটিমেট এইম রিমেইনস দ্য সেম, দ্যাট ইজ টু হ্যান্ড ওভার পাওয়ার টু দি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস অফ দ্য পিপল। সবই তো নর্মাল হয়ে আসছে। বাঙালি ইস্ট পাকিস্তানি গভর্নর, মন্ত্রীরা ইস্ট পাকিস্তানি, সবই তো স্বাভাবিক। এখন বউ তারা সব বাজে কথা বলে কেন? ইস, আসমাকে নিয়ে আর পারা যায় না। পরশু রাতে বিছানায় ছটফট করতে করতে বলে কি, রাত্রে 2-4 বার গুলিগালাজের আওয়াজ না শুনলে ঘুম হয় না। এর জন্যেই তার ঘরে কখন যে কি মুসিবত নেমে আসে আল্লাহই জানে। এই বৃষ্টিতে শুধু ছাতাই কুলাবে না গো, তুমি বরং মিন্টুর রেইনকোটটা নিয়ে যাও। ইস, আবার মিন্টু। বউয়ের এই ভাইটার জন্যেই তাকে এক্সট্রা ততস্থ হয়ে থাকতে হয়। বাড়ি থেকে হ্যাঁ তার মগবাজারের 2 কামরার ফ্ল্যাট থেকেই তো মিন্টু চলে গেল জুনের 23 তারিখে। জুলাইয়ের 1 তারিখে এসে বাড়ি শিফট করলো। বলা যায় না ওখানে যদি কেউ কিছু আজ করে থাকে। ও চলে যাবার 3 দিন পরেই পাশের ফ্ল্যাটের গোলগাল মুখের মহিলা তার বউকে জিজ্ঞেস করেছিল, ভাবি আপনার ভাইকে দেখছি না? ব্যাস, এই শুনেই সে বাড়ি বদলাবার জন্য লেগে গেল হন্যে হয়ে। মিলিটারি লাগার পর থেকে এই নিয়ে 4 বার বাড়ি পাল্টানো হলো। এখানে আসার পর নিচের তলার ভদ্রলোক একদিন বলছিল, আমার ভাইটাকে আর ঢাকায় রাখলাম না, যে গোলমাল, বাড়ি পাঠিয়ে দিলাম। শুনে বুকটা তার টিপ টিপ করছিল। এবার যদি তার শালার প্রসঙ্গ তোলে। নিরাপত্তার জন্যেই সে এখানে এসছে। কলেজ থেকে দূরে, আত্মীয় স্বজন থেকে দূরে, শহর থেকেও দূরেই বলা যায়। ভেবেছিল নতুন এলাকা, পূব দিকে জানলা ধরে দাঁড়ালে চোখে পড়ে বিল আর ধান ক্ষেত। তা কি বিপদ, এদিকে নাকি নৌকা করে চলে আসে স্টেন গানওয়ালা ছোকরার দল। এদিককার মানুষ চোখে খালি নৌকা দেখে, নৌকা ভরা অস্ত্র। এর ওপর বউ যদি মিন্টুর কথা তোলে তো অস্ত্র ঢুকে পড়ে তার ঘরের মধ্যেখানে। মিন্টু যে কোথায় গেছে তা সেও জানে, তার বউও জানে। আবার দেখো, নিজের ভাইয়ের গৌরব প্রতিষ্ঠা করতে আসমা ছেলে মেয়েদের কি বলেছে, তারা পর্যন্ত বলে ছোট মামা গেছে খান সেনাদের মারতে। কোন কথায় কি বিপদ হয় কেউ বলতে পারে? তা আসমার যদি এতই সাহস, তো সেও ভাইয়ের সঙ্গে কোমর বাঁধল না কেন? মুখে বলা যায় না, কিন্তু বলার জন্যে তার জিভ কাঁপে। মিন্টুর কথা ভুলে যাও আসমা, ভুলে যাও, আমাদের সঙ্গে কেউ নাই, কেউ নাই। কিসিঞ্জার সাহেব বলেছে এসব হলো পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার। মানুষ মেরে সাফ করে দেয়, বাড়ি ঘর গ্রাম বাজার হাট জ্বালিয়ে দিচ্ছে, কারো কোনো মাথা ব্যথা নাই। এসব হলো ইন্টারনাল অ্যাফেয়ার। না না, এ ধরনের ভাবনা ধারে কাছে ঘেঁষতে দেওয়াও ঠিক নয়। নিচের ফ্ল্যাটে থাকে এক ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক, তার শ্বশুর নিশ্চয়ই সর্দার গোছের রাজাকার। সপ্তাহে 2 দিন 3 দিন মেয়ের বাড়িতে রেফ্রিজারেটর, টেপ রেকর্ডার, দামি দামি সোফা সেট, ফ্যান, খাট পালং সব চালান পাঠায়। একদিন এমনকি হিন্দুদের কোনো দেবতার মূর্তি পর্যন্ত এসেছিল, সোনার কি না কে জান। ট্রাক ট্রাক মাল আসে, আবার চলেও যায়। রাজাকার এসব পায় কথায়?
লোকটা যদি টের পায় যে তার জামাইয়ের ওপরতলার প্রফেসরের শালা হলো মিসক্রিয়েন্ট, মিলিটারি খতম করার নিয়ত করে সে চলে গেছে এই বোনের ঘর থেকেই, তাহলে গোলাগুলি চলবে এই বাড়িতেই, এই ঘরের মধ্যে। সেই গুলির বলে আসমাকে ঘুম পাড়তে হবে সারা জীবনের জন্যে। এখানে কথাবার্তা বলার সময় হুঁশ ঠিক রাখা দরকার। আসমা এগিয়ে এসে তার গায়ে রেইনকোট চড়িয়ে দিতে দিতে বলে, দেখি তো ফিট করে কিনা। মিন্টু তো আবার অনেক লম্বা, তোমার গায়ে হবে তো? দেখো, এর মিন্টুর দৈর্ঘ্যের তুলনা করে তার সঙ্গে। এই ভাইকে নিয়ে এরকম বাড়াবাড়ি করাটা কি আসমার ঠিক হচ্ছে? ভালোই হলো, তোমার গোড়ালি পর্যন্ত ঢাকা পড়েছে, পায়েও বৃষ্টি লাগবে না। এখানেই আসমা শেষ নয়, রেইনকোটের সঙ্গেকার টুপি এনে চড়িয়ে দেয় তার মাথায়। আব্বু ছোট মামা হয়েছে, আব্বু ছোট মামা হয়েছে। 2.5 বছরের মেয়ের সদ্য ঘুম ভাঙা গলায় ভাঙা ভাঙা বুড়ি শুনে সে চমকে ওঠে। মিন্টু কি ঢুকে পড়ল অস্ত্রশস্ত্র হাতে? এর মানে পিছে পিছে ঢুকছে মিলিটারি। তার মানে না, দরজার ছিটকি নিয়েও খিল সব বন্ধ। তাকে কি মিন্টুর মতো দেখাচ্ছে? মিলিটারি আবার ভুল করে বসবে না তো? এর মধ্যে তার 5 বছরের ছেলেটা গম্ভীর চোখে তাকে পর্যবেক্ষণ করে রায় দেয়। আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে। আব্বু তাহলে মুক্তিবাহিনী, তাই না? এ তো ভাবনার কথা। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের নতুন রূপে সে ভেবা চাক্কা খায় না, খামাখা ভয় পাচ্ছে। বৃষ্টির দিনে রেনকোট গায়ে দেওয়াটা অপরাধ হবে কেন? মিলিটারির কি আর বিবেচনা বোধ নেই? প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমদ ঠিকই বলে। শোনেন, মিলিটারি যাদের ধরে মিছিমিছি ধরে না, সাবভার্সিভ অ্যাক্টিভিটিজের সঙ্গে তারা সামহাও অর আদার ইনভলভ। তা সে তো বাপু এসব থেকে শত হাত দূরে। শালা তার বর্ডার ক্রস করলো, ফিরে এসে দেশের ভেতরে দমাদম মিলিটারি মারে, তাতে আর দুলাভাইয়ের দোষটা কোথায়? এই যে মিলিটারি প্রত্যেক দিন এই ঢাকা শহরের বাজার পোড়ায়, বস্তিতে আগুন লাগিয়ে টপাটপ মানুষ মারে, মেয়েদের ধরে নিয়ে যায়, সে কখনো এসব নিয়ে টু শব্দ করেছে? কলেজের দেওয়াল ঘেঁষে প্রিন্সিপালের কোয়ার্টারের পাশে মিলিটারি ক্যাম্প, ক্লাস সব বন্ধ, ছেলেরা কেউ আসে না, মাস্টারদের হাজিরা দিতে হয়। তাও বহু টিচার গা ঢাকা দিয়েছে কবে থেকে। সে তো রোজ টাইমে যায়। স্টাফ রুমে কলিগরা ফিসফিস করে কোথায় কোন ব্রিজ উড়ে গেল, কোথায় 7 মিলিটারির লাশ পড়েছে ছেলেদের গুলিতে, এই কলেজের কোন কোন ছেলে ফ্রন্টে গেছে, কই সে তো এসব আলাপের মধ্যে কখনো থাকে। এসব কথা শুরু হলেই আলগোছে উঠে সে চলে যায় প্রিন্সিপালের কামরায়। ডক্টর আফাজ আহমদের খ্যাস গলায় হিন্দুস্তান ও মিসক্রিয়েন্টদের আশু ও অবশ্যম্ভাবী পতন সম্বন্ধে নিশ্চিত ভবিষ্যৎবাণী শোনে। ওই ঘরে আজকাল সহজে কেউ ঘেসে না। উর্দুর প্রফেসর আকবর সাজিদকে প্রিন্সিপাল আজকাল তোয়াজ করে। মিন্টুর ফেলে যাওয়া নাকি রেখে যাওয়া রেইনকোটে ঢোকার পর থেকে তার পা শিরশির করছে, আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। প্রিন্সিপাল তাকে ডেকে পাঠিয়েছে সেই কখন। রাস্তায় একটা রিক্সা নাই, তার রিক্সার পরোয়াও সে এখন করছে না। রেইনকোটের ভেতরে হেঁটে হেঁটে বাসস্ট্যান্ড যেতে তার কোনো অসুবিধে হবে না। রেইনকোটের উপর বৃষ্টি পড়ছে অবিরাম, কি মজা! তার গায়ে লাগে না একটি ফোঁটা। টুপির বারান্দা বেয়ে পানি গড়িয়ে পড়লে কয়েক ফোঁটা সে চেটে দেখে। ঠিক পানসের স্বাদ নয়, টুপির তেজ কি পানিতেও লাগলো নাকি? তাকে কি মিলিটারির মতো দেখাচ্ছে? পাঞ্জাব আর্টিলারি, না বালুচ রেজিমেন্ট, না কমান্ডো ফোর্স, নাকি প্যারামিলিটারি, না মিলিটারি পুলিশ? ওদের তো এক এক গোষ্ঠীর এক এক নাম, এক এক সুরত। তার রেইনকোটে তাকে কি নতুন কোনো বাহিনীর লোক বলে মনে হচ্ছে? হোক, সে বেশ হনহন করে হাঁটে। শেষ হেমন্তের বৃষ্টিতে বেশ শীত ভাব, কিন্তু রেইনকোটের ভেতরে কি সুন্দর ওম। মিন্টুটাই রেইনকোট রেখে গিয়ে কি ভালোই যে করেছে। বাসস্ট্যান্ডে পৌঁছে বাসের জন্য তাকে তাকাতে হয় উত্তরে। মিলিটারি লরির ল্যাজটাও দেখা যাচ্ছে না, আবার তার বাসেরও তো নামগন্ধ নেই। বাসস্ট্যান্ডে জনপ্রাণী বলতে সে একেবারে একলা। রাস্তার পাশে পান বিড়ি সিগারেটের ছোট দোকানটার ভরঝাপ একটুখানি তুলে দোকানদারও তাকিয়ে রয়েছে উত্তরে। ওদিকে কি কোনো গোলমাল হলো নাকি? দোকানদার ছেলেটা একটু বাচাল টাইপের। বাসস্ট্যান্ডে তাকে দেখলেই ছোঁড়াটা বিড়বিড় করে। কাল শোনেন নাই, মিরপুরের বিল দিয়ে 2 নৌকা বোঝাই করে আইছিল, একটা জিপ উড়িয়ে দিয়েছে, কমপক্ষে 5টা খানসেনা খতম। বিবিসি কইছে রংপুর দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন। এর মধ্যেই ছিপছিপে বৃষ্টিতে লালচে আভা তুলে এসে পড়ল লাল রঙের স্টেট বাস। বাসে যাত্রী কম। না, কন্ডাক্টররা সবসময় যেমন খালি গাড়ি বলে চেঁচায় সেরকম না, সত্যি অর্ধেকের বেশি সিট খালি। সে বাসে উঠলে
তার রেনকোটের পানি পড়তে লাগলো বাসের ভিজে মুখ। এর জন্য তার একটু খারাপ কথা, অন্তত টিটকারি শোনার কথা, কিন্তু তাকে কেউ কিছু বলে না। ঠোঁটে তার একটু হাসি বিছানো থাকে। এই নীরব কিন্তু স্পষ্ট হাসির কারণ কি এই যে তার রেনকোটের পানিতে বাসে সয়লাভ হয়ে গেলেও কেউ কু শব্দটি করছে না? তার পোশাক কি সবাইকে ঘাবড়ে দিল, নাকি খালি রাস্তা পেয়ে বাস চলে খুব জোরে? কিন্তু তার আসনটি সে নির্বাচন করতে পারছে না। টলতে টলতে একবার এই সিট দেখে, পছন্দ হয় না বলে ফের ওই সিটের দিকে যায়। এমন সময় পেছনের দিক থেকে দুজন যাত্রী উঠে পড়ে তাড়াহুড়ো করে। রাখো রাখো বলতে বলতে ঝুঁকি নিয়ে তারা নেমে পড়ে চলন্ত বাস থেকে। সে তাদের দিকে তাকায় এবং বুঝতে পারে এরা পালালো ঠিক তাকে দেখি। লোক দুটো নিশ্চয়ই ক্রিমিনাল, একটা চোর আর একটা পকেটমার, কিংবা দুটোই চোর অথবা দুটোই পকেটমার। নাম্বার মুহূর্তে দুটোর মধ্যে সর্দার টাইপেরটা তার দিকে পেছন ফিরে তাকাল। সেই চোখ ভরা ভয়, কেবল ভয়। জুৎসই সিট বেছে নিয়ে সে ধবাস করে বসতেই ফোমে ফস করে আওয়াজ হয় এবং তাইতে ঘাড় ফিরিয়ে তাকায় সামনের সিটে বসা তিনজন যাত্রী। এদেরও সে ঠিক চোর অথবা পকেটমার বলে ঠিক শনাক্ত করে ফেলে। ডাকাতও হতে পারে, কিংবা মিলিটারি কোনো বস্তিতে আগুন লাগিয়ে চলে এলে এরা ছোটে সেখানে লুটপাট করতে, অথবা মিলিটারি কোথাও লুটপাট করলে এরা গিয়ে উচ্ছিষ্ট করায়। তিনটেই পরের স্টপেজে নামার জন্যে অনেক আগেই ধরফর করে উঠে দাঁড়ায় এবং বাস থামার সঙ্গে সঙ্গে নেমে পড়ে ঝাটপট পায়। তিনটে ক্রিমিনালের একটাও তার দিকে আর ফিরেও তাকায় না। তার মানে তাকে বেশ ভয় পেয়েছে বলেই তার সঙ্গে চোখাচোখি এড়াতে এদের এত কসরত। যাক, মিন্টুর রেনকোটে তার কাজ হচ্ছে, চোর ছ্যাচোর পকেটমার সব কেটে পড়ছে। ভালো মানুষেরা থাক, সে বেশ সৎসঙ্গে চলে যাবে একেবারে কলেজ পর্যন্ত। আসাদ গেট বাস স্টপে যে ঝিরঝিরে বৃষ্টিতে দাঁড়িয়ে অপেক্ষা করছিল বেশ কয়েকজন মানুষ। ছাতা হাতে, কেউ কেউ নিজ নিজ ছাতার নিচে, এবং ছাতা ছাড়া অনেকেই অন্যের ছাতার নিচে মাথার অন্তত খানিকটা পেতে দিয়ে বৃষ্টির ছাঁট থেকে আত্মরক্ষা করতে শরীরগুলোকে আঁকাবাঁকা করছিল। বাস থামালে সে দেখল একে একে 9 জন প্যাসেঞ্জার বাসে উঠল। সে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে সবাইকে দেখে, তো তার দিকে তাকিয়ে 9 জনের 3 জন আরে রাখো রাখো এবং একজন রোখো রোখো বলতে বলতে নেমে পড়ল ধরপড় করে। শেষের জন বোধ হয় এমনি অর্ডিনারি চোর, ছিচকে চোর হওয়ার সম্ভাবনাই বেশি। আর প্রথম তিনটে কোথাও সুন্দরী মেয়ে মানুষ দেখলে মিলিটারিকে খবর দেয়, কিংবা মিলিটারির কাছ থেকে বন্দুক নিয়ে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে মহল্লায় মহল্লায় ঘোরে আর সুন্দরী মেয়েদের ধরে এনে পৌঁছে দেয় মিলিটারি ক্যাম্পে। এগুলো হলো রাজাকার। ফের নতুন করে অপরাধীমুক্ত বাসে যেতে এখন ভালো লাগছে। জানালার বাইরে বৃষ্টির আঁশ উঠছে, ঠান্ডা হাওয়ায় গাছপালা, লোকজন, দোকানপাট ও বাড়িঘরের ওপর ট্রান্সপ্যারেন্ট আবরণ দেখে আর এক্সট্রা ভালো লাগে। সমস্ত ভালো লাগাটা চির খায় বাস হঠাৎ করে ব্রেক কষল। তখন তাকে তাকাতে হয় বায়ে, চোখ পড়ে নির্মীয়মান মসজিদের ছাদের দিকে। দরজা থেকে ঠান্ডা হাওয়া এসে লাগে তার মুখে এবং নাকের ভেতর দিয়ে সেই হাওয়া ঢুকে পড়ে মুখে। সেখানে ধাক্কা লাগে। ক্র্যাকডাউনের রাত কেটে ভোর হলে মিলিটারির গুলিতে এই মসজিদের ছাদ থেকে পড়ে গিয়েছিল মুয়াজ্জিন সাহেব। ঠান্ডা হাওয়ার ধাক্কা রেইনকোটের তাপে এতটাই গরম হয়ে ওঠে যে মনে হয় ভিতরে বুঝি আগুন ধরে গেল। মসজিদের উল্টো দিকের বাড়িতে 3 তলায় থাকতো তখন তারা। রাতভর ট্যাঙ্কের হুঙ্কার আর মেশিনগান আর স্টেনগানের ঘেউ ঘেউ আর মানুষের কাতরানিতে তাদের কারো ঘুম হয়নি সে রাতে। ছেলে মেয়ে নিয়ে ছেলেমেয়ের মায়ের সঙ্গে সে শুয়েছিল খাটের নিচে। ভোরবেলা মিলিটারি মানুষ মারাই একটু বিরতি দিলে ছেলেমেয়েরা ঘুমিয়ে পড়ে এবং বন্ধ জানালার পর্দা একটু তুলে সে রাস্তা দেখতে থাকে। রাস্তার উপরে মসজিদের ছাদে মুয়াজ্জিন সাহেব দাঁড়িয়েছিল আজান দিতে। সাধারণত জুমার নামাজটা সে নিয়মিত পড়ে, তবে সেই ভোরে তার আজান শুনতে ইচ্ছে করছিল খুব। মুয়াজ্জিনের আজান দেওয়াটা সম্পূর্ণ দেখবে বলে সে জানালার ধার থেকে সরে না। সারা এলাকায় ইলেকট্রিসিটি নষ্ট, মসজিদের মাইক্রোফোন অকেজো। মুয়াজ্জিন সাহেব গমগমে গলায় যতটা পারে জোর দিয়ে বলে উঠল, আল্লাহু আকবার। দ্বিতীয়বার আল্লাহর মহত্ব ঘোষণা করার সুযোগ তার আর মেলেনি। এর আগেই সম্পূর্ণ অন্যরকম ধ্বনি করে লোকটা পড়ে যায় রাস্তার ওপর। সেদিন সকালে বৃষ্টি ছিল না। আজ বৃষ্টির সকালে মিলিটারি কি ওই দৃশ্যের পুনর্ঘটনের পায়তারা করছে? এখন তো কোনো নামাজের ওয়াক্ত নেই, তবে আজান দেওয়াবে কি করে? এরা বোধহয় যে কোনো সময়কেই নামাজের ওয়াক্ত ঘোষণা করে নতুন হুকুম জারি করেছে। মিলিটারি এখন যাবতীয় গাড়ি থামাচ্ছে।
গাড়ির প্যাসেঞ্জারদের নামিয়ে দাঁড় করিয়ে দেয় রাস্তার ধারে। আরেক দল মিলিটারি স্টেন গান তাকড়িয়ে রেখেছে এই মানুষের শাড়ির ওপর। অন্য একটি দল ফের ওইসব লোকের জামা কাপড় ও শরীরের গোপন জায়গাগুলো তল্লাশি করে। মিলিটারি যাদের পছন্দ করছে তাদের ঠেলে দিচ্ছে পেছনে দাঁড়ানো একটা লরির দিকে। তাদের বাসটিতে এসে উঠল লম্বা ও খুব ফর্সা এক মিলিটারি। এখন বাসের ভিতর কোনো আওয়াজ নেই। যাত্রীদের বুকের টিপটিপ শব্দ এই নীরবতার সুযোগে বাড়ে এবং এটাই তার মাথায় বাজে দ্রাম দ্রাম করে। বারান্দাওয়ালা টুপির নিচে শব্দের ঘষায় ঘষায় আগুন জ্বলে এবং তার হলকা বেরোয় তার চোখ দিয়ে। তবে একটু নড়ে বসলে মাথার ও বুকের ধ্বনি নিয়ন্ত্রণে আসে এবং এসবকে পরোয়া না করে সে সরাসরি তাকালো মিলিটারির মুখের দিকে। মিলিটারির চোখ ছুচালো হয়ে আসে এবং ছুচালো চোখের মণি কাঁটার মতো বিঁধে যায় তার মুখে। সেও তার চোখের ভোঁতা কিন্তু গরম চাউনিটাকে স্থির করে আলগোছে বিছিয়ে দেয় মিলিটারির খাড়া নাকে। ছুচালো চোখে, গোফের নিচে ও নাক, গোফ ও চোখের আশপাশের ও নিচের লালচে চামড়ায়। এতে কাজ হলো। মিলিটারির চোখাচোখ সরে যায় তার মুখ থেকে, নেমে পড়ে তার রেইনকোটের উপর। মনে হয় রেইনকোটের পানির ফোঁটাগুলো লোকটা গুনে গুনে দেখছে। ভেতরের তাপে এইসব পানির ফোঁটা দেখে মিলিটারির এত খ মেরে যাবার কি হলো? লোকটা কি এগুলোতে রক্তের চিহ্ন দেখে? রেইনকোটের বৃষ্টির ফোঁটা গোনাগুনতি সেরে মিলিটারি হঠাৎ বলে, আগে বাড়ো। বাস হঠাৎ স্টার্ট দিয়ে কয়েক পা লাফিয়ে আগে বাড়ে এবং যাত্রীদের স্বস্তির নিঃশ্বাসের ধাক্কায় অতিরিক্ত বেগে ছুটে পার হয়ে যায় ঢাকা কলেজের গেট। নিউ মার্কেটের সামনে এসে পড়লে সে উঠে দাঁড়ায় এবং হুকুম করে, রাখেন, নামব। বাস একটু স্লো হলে তার রেইনকোটের জমানো পানি গড়িয়ে পড়তে দিয়ে অপরাধী মুক্ত বাস থেকে নামতে নামতে সহযাত্রীদের দিকে তাকিয়ে সে ঠোঁট বাঁকায়। এতে তার সামনের সারির দাঁতও বেরিয়ে পড়ে। যারা দেখেছে তারা তার সেই ভঙ্গিটিকে ঠিক হাসি বলে শনাক্ত করতে পেরেছিল বলে তার ধারণা হয়। প্রিন্সিপালের কামরায় প্রিন্সিপালের সিংহাসন মার্কা চেয়ারে বসে রয়েছে জাদ্রেল টাইপের এক মিলিটারি পান্ডা। তার ভারিক্কি মুখ থেকে অনুমান করা যায় পান্ডাটি কর্নেল কিংবা মেজর জেনারেল অথবা মেজর বা ব্রিগেডিয়ার। তাকে দেখে প্রিন্সিপালের কালো মুখ বেগুনি হয়। ডক্টর আফাজ আহমেদ MSc PhD EPS ES হওয়া সত্ত্বেও চেষ্টা করতে করতে স্যাব বলে, হি ইজ প্রফেসর হুদা। কিন্তু ডক্টর আফাজ আহমেদ MSc PhD নিজের ভুল সংশোধন না করে পারে না। সরি, হি ইজ নট এ প্রফেসর, এ লেকচারার ইন কেমিস্ট্রি। শাট আপ। এবার প্রিন্সিপাল থামে। তাকে এবং আব্দুস সাত্তার মৃধাকে নিয়ে মিলিটারি জিপে তোলার আগে জাদ্রেল কর্নেল না ব্রিগেডিয়ার প্রিন্সিপালকে কড়া গলায় বলে, সেনাবাহিনীকে নিয়ে মজা করে শায়েরি করা খুব বড় অপরাধ। এবার তাকে ছেড়ে দেওয়া হলো, তবে কড়া ওয়াচে রাখা হবে। উর্দুর প্রফেসর আকবর সাজিদের দোহাই পেড়ে প্রিন্সিপালের সুবিধা হয় না। নুরুল উদ্বিগ্ন হয়। সাজিদ সাহেব যদি পালিয়ে না থাকে তো তার কপালে যে কি আছে তা জানে এক আল্লাহ, আর জানে এই মিলিটারি। তাদের দুজনের চোখ বেঁধে দেওয়া হয়েছিল। জিপ চলছিল একে বেঁকে। মস্ত উঁচু একটা ঘরে তাদের এনে ফেলা হলো। চোখ খুলে দিলে সে আব্দুস সাত্তার মৃধাকে দেখতে পায় না। জায়গাটাও একেবারে অচেনা। একটা ডেক চেয়ারে সে যে কতক্ষণ বসে থাকলো তার কোনো হিসেব নেই। তার সামনে একটা চেয়ারে এসে বসলো এক মিলিটারি। তাকে ইংরেজিতে নানান প্রশ্ন করে, সে জবাব দেয়। লোকটা চলে গেলে তাকে অন্য ঘরে নিয়ে ফের অন্য একটা লোক এসে তাকে প্রশ্ন করে এবং সে জবাব দেয়। প্রশ্নগুলো প্রায় একই রকম এবং তার উত্তরেরও হেরফের হয় না। যেমন কিছুদিন আগে তাদের কলেজে কয়েকটা লোহার আলমারি কেনা হয়েছে, ওগুলো বয়ে নিয়ে এসেছিল কারা। সে জবাব দেয়, ঠিক, অফিসের জন্য 3টে, বোটানি, হিস্ট্রি, জিওগ্রাফি ডিপার্টমেন্টের জন্য 2টো করে এবং ইংরেজির জন্য 1টা, সর্বমোট 10টি আলমারি কলেজে নিয়ে আসা হয়েছে। এত কথা বলার দরকার নাই তার। ওই আলমারিগুলো নিয়ে আসা হয় কয়েকটা ঠেলাগাড়ি করে। ঠেলাগাড়িওয়ালাদের তো সে ভালো করেই চেনে। নুরুল হুদা জবাব দেয়, তাদের সে চিনবে কোথেকে? তারা হলো কুলি, সে একজন লেকচারার। তাহলে সে তাদের সঙ্গে এত কথা বলছিল কেন? প্রিন্সিপালের আদেশে সে আলমারিগুলোর স্টিলের পাতের ঘনত্ব, দেরাজের সংখ্যা ও আকার, তালা চাবির মান, রঙের মান প্রভৃতি পরীক্ষা করে দেখছিল। তার দায়িত্ব ছিল। মিলিটারি শান্ত গলায় তথ্য সরবরাহ করার ভঙ্গিতে বলে, মিসক্রিয়েন্টরা কলেজে ঢুকেছিল কুলির বেশে। এটা তার চেয়ে আর ভালো জানে কে?
তারা আজ ধরা পড়ে নুরুল হুদার নাম বলেছে। তাদের সঙ্গে তার যোগাযোগ নিয়মিত। সে গ্যাংয়ের একজন সক্রিয় সদস্য। আমার নাম সত্যি বলেছে, আমার নাম বলেছে। নুরুল হুদার হঠাৎ চিৎকারে মিলিটারি বিরক্ত হয় না, বরং উৎসাহ পায়। উৎসাহিত মিলিটারি ফের বলে, কুলিরা ছিল ছদ্মবেশী মিসক্রিয়েন্ট। তারা কলেজের টিচারদের মধ্যে নুরুল হুদার নামই বলেছে। নুরুল হুদা অবাক হয়ে তাকিয়ে থাকে। তারা কি তাকে চেনে? কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আলমারি সাজিয়ে রাখার সময় এক কুলি দাঁড়িয়েছিল তার গা ঘেঁষে। তখন তো ঘোরতর বর্ষাকাল, ঢাকায় এবার বৃষ্টিও হয়েছে খুব। রাত দিন এই বৃষ্টি নিয়ে এসে কি যেন বলেছিল, তাতে কুলিটা বিড়বিড় করে ওঠে, বর্ষাকালেই তো জুত। কথাটা দুবার বলেছিল। এর মানে কি? স্টাফরুমে কে একজন একদিন না দুদিন ফিসফিস করছিল, বাংলার বর্ষা তো শালারা জানে না, রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মনসুন। ওই ছদ্মবেশী ছেলেটা কি এই কথাই বুঝিয়েছিল? তার উপর তাদের এত আস্থা। উৎসাহে নুরুল হুদা এদিক ওদিক তাকায়। তার মৌনতা মিলিটারিকে আরেকটু নিশ্চিত করে। কিছুক্ষণ পর, কতক্ষণ পর সে বুঝতে পারে না, মিলিটারি তাকে ফের একই প্রশ্ন করে। জবাব না পেয়ে প্রবল বেগে দুটো ঘুষি লাগায় তার মুখে। প্রথম ঘুষিতে সে কাত হয়, দ্বিতীয় ঘুষিতে পড়ে যায় মেঝেতে। মেঝে থেকে তুলে তাকে মিলিটারি ফের জিজ্ঞেস করে, ওদের আস্তানা কোথায় সে খবর তার তো ভালোভাবেই জানা আছে। সে জবাব দেয়, হ্যাঁ, ওই ঠিকানাটা বলে দিলেই তো তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে, এই নিশ্চয়তা দিয়ে তাকে পাউরুটি ও দুধ খাওয়ানো হয়। তাকে ভাবতে সময় দিয়ে মিলিটারি চলে যায়। কিছুক্ষণ পর, কতক্ষণ সে জানে না, মিলিটারি ফিরে এসে ফের বলে, মিসক্রিয়েন্টদের ঠিকানা তো তার জানা আছে। সে ফের জবাব দেয়, হ্যাঁ। কিন্তু পরের প্রশ্নের জবাব না পেয়ে মিলিটারি তাকে নিয়ে যায় অন্য একটি ঘরে। তার বেটেখাটো শরীরটাকে ঝুলিয়ে দেওয়া হলো ছাদে লাগানো একটা আংটার সঙ্গে। তার পাছায় চাবুকের বাড়ি পড়ে সপাত সপাত করে। তবে বাড়িগুলো বিরতিহীন পড়তে থাকায় কিছুক্ষণের মধ্যে সেগুলো নুরুল হুদার কাছে মনে হয় স্রেফ উৎপাত বলে। মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে মিন্টুর রেইনকোটের ওপর। রেইনকোটটা এরা খুলে ফেলেছে, কোথায় রাখলো কে জানে, কিন্তু তার ওম তার শরীরে এখনও লেগেই রয়েছে। বৃষ্টির মতো চাবুকের বাড়ি পড়ে তার রেইনকোটের মতো চামড়ায়। আর সে অবিরাম বলেই চলে, মিসক্রিয়েন্টদের ঠিকানা তার জানা আছে। শুধু তার শালার নয়, তার ঠিকানা জানার মধ্যে কোনো বাহাদুরি নাই। সে ছদ্মবেশী কুলিদের আস্তানাও চেনে, তারাও তাকে চেনে এবং তার ওপর তাদের আস্থাও কম নয়। তাদের সঙ্গে তার আঁতাতের অভিযোগ ও তাদের সঙ্গে তার আঁতাত রাখার উত্তেজনায় নুরুল হুদার ঝুলন্ত শরীর এতটাই কাঁপে যে চাবুকের বাড়ির দিকে তার আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে না। আজকের গল্প এখানেই সমাপ্ত। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। এমন ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।